জীববিজ্ঞান দ্বিতীয় পত্র একাদশ শ্রেণী অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সকলেই পরম করুণাময় মহান দয়ালু আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি তোমাদের সাথে ক্লাস পরিচালনায় আছি সামিনা সুলতানা, প্রভাষক, প্রাণীবিদ্যা বিভাগ, নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী। ইতিমধ্যেই তোমরা সকলেই ক্লাস করে ফেলেছ, তারপরেও আমি আজকে একটি বইয়ের তালিকা দিয়ে দিচ্ছি। আমার আজকে পড়ানোর যে টপিকসটা, সেই টপিকসটা আমি তৈরি করেছি এই দুটি বই সমন্বয়ে। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, গাজী আজমল, গাজী আসমত, গাজী পাবলিশার্স। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, ডক্টর মোহাম্মদ আবুল হাসান, হাসান বুক হাউস। আশা করি তোমরা বই দুটি কিনে ফেলবে, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। তাছাড়াও বাজারে আরও বই আছে, কবির পাবলিকেশনসের বই, অক্ষরপত্র প্রকাশনীর বই। তো যেহেতু আমি তোমাদেরকে প্রাণীবিজ্ঞান পড়াবো, প্রথমেই আমরা জেনে নিব প্রাণী কি। তো প্রাণীর একটি সংজ্ঞা আছে, যে সকল জীব পরভোজী, সচল, নির্দিষ্ট দেহাকৃতি বিশিষ্ট, উত্তেজনায় সাড়া প্রদান করে এবং সেলুলোজ নির্মিত কোষপ্রাচীর থাকে না, তাদের প্রাণী বলে। পরবর্তীতে আসছি প্রাণীবিজ্ঞান। জীববিজ্ঞানের যে শাখায় পৃথিবীর সকল প্রকার প্রাণীর উৎপত্তি, স্বভাব, বাসস্থান, গঠন, জীবন, ইতিহাস, পরিবেশের সাথে সম্পর্ক, সাদৃশ্য, বৈসাদৃশ্য, বংশগতি, আণবিক গঠন, ক্ষতিকর ও উপকারী দিক ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়, তাকে প্রাণীবিজ্ঞান বলে। প্রাণীবিজ্ঞানের জনক গ্রিক দার্শনিক অ্যারিস্টটল প্রাণীবিজ্ঞানের জনক। তো প্রাণীবিজ্ঞান যেহেতু আমরা পড়ব, প্রাণীবিজ্ঞানের তিনটি শাখা: 1 বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান, 2 ফলিত প্রাণীবিজ্ঞান, 3 বিশেষ প্রাণীবিজ্ঞান। তো ফলিত প্রাণীবিজ্ঞান বলতে আমরা বুঝি যেটা প্রায়োগিক দিক, বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান সেটা হচ্ছে তাত্ত্বিক দিক। তো বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করা বলতে বোঝায় আমরা প্রাণীর গঠন, বাসস্থান, আকার, আকৃতি নিয়ে যখন আলোচনা করব তাত্ত্বিকভাবে, সেটাই হবে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞান। আমি তোমাদের যে টপিকসটা পড়াবো সেটা হচ্ছে বিশুদ্ধ প্রাণীবিজ্ঞানেরই একটা অংশ মাত্র। প্রাণীর পরিচিতি। হাইড্রা। বৈচিত্র্যময় এ পৃথিবীতে নানা ধরনের প্রাণীর বাস। বৈচিত্র্য রয়েছে এদের বসতি, গঠন, চলন, খাদ্য গ্রহণ, আচার ব্যবহার, প্রজনন ইত্যাদিতে। এসব প্রাণীর মধ্যে কোনোটা সরল প্রকৃতির, কেউ জটিল গঠনের অধিকারী। তো আমরা এখানে হাইড্রা নিয়ে আলোচনা করব। হাইড্রা নিয়ে যখন আমরা আলোচনা করব তখন নতুন কতগুলো শব্দ আসবে, যেমন দ্বিস্তরী প্রাণী বা ডিপ্লোব্লাস্টিক, সিলেন্টেরন, নেমাটোসিস্ট, মেসোগ্লিয়া, এই ধরনের শব্দগুলো আসবে। আমাদের আজকের আলোচ্য বিষয়সমূহ: হাইড্রার নামকরণ, হাইড্রার বিভিন্ন প্রজাতি, বাসস্থান, স্বভাব, হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবস্থান,
বাহ্যিক বৈশিষ্ট্য, হাইড্রার অন্তর্গঠন, হাইড্রার কোষসমূহ। প্রথমেই আসছে নামকরণ। আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটার নাম হচ্ছে হাইড্রা ড্রাগন। হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত একটি জলজ প্রাণী। তো হাইড্রা সাধারণত দ্বিস্তরী প্রাণী। 1758 সালে ক্যারোলাস লিনিয়াস এর নামকরণ করেন হাইড্রা। গ্রিক রূপকথার 9 মাথাওয়ালা ড্রাগনের নাম অনুসারে হাইড্রার নামকরণ করা হয়। ওই ড্রাগনটির একটি মাথা কাটলে তার বদলে 2 বা তার বেশি মাথা গজাত। হাইড্রা ওই ড্রাগনের মতো হারানো বা ক্ষতিগ্রস্ত অংশ পুনরায় সৃষ্টি করতে পারে, তাই অনেক সময় বহু মাথাওয়ালা সদস্য আবির্ভূত হয়। বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। বর্তমানে পৃথিবীতে হাইড্রার প্রজাতির সংখ্যা 40টির মতো। গায়ের রং, কোষিকার সংখ্যা ও দৈর্ঘ্য এবং জননাঙ্গের অবস্থান ও আকৃতির ভিত্তিতে হাইড্রার শ্রেণীবিন্যাস করা হয়। 2008 সালে বাংলাদেশ এনসাইক্লোপিডিয়া অফ ফ্লোরা অ্যান্ড ফনা ভলিউম 14 অনুযায়ী এখানে বাংলাদেশে 3 প্রজাতির হাইড্রার উল্লেখ পাওয়া যায়। একটি হচ্ছে বাদামি বর্ণের হাইড্রা ওলিগ্যাকটিস, 2 নম্বর সবুজ বর্ণের হাইড্রা ভিরিডিসিমা এবং তৃতীয়টি হচ্ছে বর্ণহীন বা হলুদ বাদামি বর্ণের হাইড্রা ভুলগারিস। তো বিভিন্ন প্রজাতির হাইড্রার মধ্যে বাংলাদেশে হাইড্রা ভুলগারিস সুলভ বলে আমরা এখানে হাইড্রা ভুলগারিস নিয়ে আলোচনা করব। বাসস্থান ও স্বভাব। হাইড্রা একটি একক মুক্তজীবী প্রাণী। মিঠা পানিতে, খাল, বিল, পুকুর, হ্রদ, ঝর্ণা, নিমজ্জিত কঠিন বস্তু এবং জলজ উদ্ভিদের পাতার নিম্নপৃষ্ঠ সংলগ্ন থেকে নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। স্থির, শীতল ও পরিষ্কার পানিতে এদের বেশি পাওয়া যায়। ঘোলা, উষ্ণ ও চলমান পানিতে এদের খুব কম পাওয়া যায়। ক্ষুধার্ত অবস্থায় দেহ ও কোষিকাকে সর্বোচ্চ প্রসারিত করে পানিতে দুলতে থাকে। কোনো কিছুর সংস্পর্শে দেহকে সংকুচিত করে ফেলে। এরা মাংসাশী, কারণ হচ্ছে এরা অন্য প্রাণী খেয়ে জীবন ধারণ করে। কোষিকার সাহায্যে খাদ্য গ্রহণ করে, চলাফেরা করে দেহের সংকুচন প্রসারণ ও কোষিকার সাহায্যে করে থাকে। দেহপ্রাচীরের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় শ্বসন ও রেচন সম্পন্ন করে। মুকুলোদ্গম ও দ্বিবিভাজনের মাধ্যমে এরা অযৌন জনন এবং জননকোষ সৃষ্টির মাধ্যমে যৌন জনন সম্পন্ন করে। হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবস্থান। তো হাইড্রার শ্রেণীতাত্ত্বিক অবস্থানটা যখন আমরা পড়ব তখন এটা পুরোটাই মুখস্থ থাকবে, কারণ এটা তোমাদের থিওরির জন্য যেমন ইম্পর্টেন্ট, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য সেটা ইম্পর্টেন্ট। আমরা যখন তোমাদের প্র্যাকটিক্যাল ক্লাস নেব তখন তোমাদেরকে অবশ্যই হাইড্রাটা দেখাবো। কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম নিডারিয়া, ক্লাস হাইড্রোজোয়া, অর্ডার হাইড্রোইডা, সাব অর্ডার হাইড্রিডা, ফ্যামিলি হাইড্রিডি, জেনাস হাইড্রা এবং স্পেসিস হাইড্রা ভুলগারিস। তো আমরা এখন তোমাদেরকে কিভাবে একটি হাইড্রা অঙ্কন করতে হয় তো তোমাদেরকে আমি দেখাবো।
তো এখন আমরা হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। বাহ্যিক বৈশিষ্ট্য আকার, আকৃতি, বর্ণ এবং যখন আমরা বহির্গঠনটা পড়ব। তো হাইড্রার আকার, আকৃতি। হাইড্রার দেহ নরম, অনেকটা নলাকার। দেহের এক প্রান্ত খোলা এবং অপর প্রান্ত বন্ধ থাকে। খোলা প্রান্তে মুখছিদ্র অবস্থিত আর বন্ধ প্রান্তটি কোনো বস্তুর সাথে যুক্ত থাকে। দেহ অরীয় প্রতিসম। বর্ণ প্রজাতি ভেদে হাইড্রার বিভিন্ন বর্ণের হয়ে থাকে। হাইড্রা ভুলগারিস প্রায় বর্ণহীন, তবে গৃহীত খাদ্যের প্রকৃতি অনুযায়ী বৈষম্য দেখা যায়। বহির্গঠন। একটি পরিণত হাইড্রার দেহকে প্রধানত তিনটি অংশে ভাগ করা হয়: হাইপোস্টোম, দেহকাণ্ড এবং পদতল বা পাদচাকতি। তো হাইড্রার দেহকাণ্ড তিনটা অংশ সমন্বয়ে গঠিত। যে হাইপোস্টোমের নিচ থেকে পাদচাকতির উপর পর্যন্ত সংকোচন প্রসারণশীল অংশটি হচ্ছে দেহকাণ্ড। তো দেহকাণ্ডের তিনটা অংশ, একটি হচ্ছে কর্ষিকা, মুকুল এবং জননাঙ্গ। কর্ষিকা হাইপোস্টোমের গোড়ার চতুর্দিক থেকে ঘিরে যে 6 থেকে 10টি সরু সংকোচনশীল দেহ অপেক্ষা লম্বা ও ফাঁপা সুতার মতো কর্ষিকা অবস্থিত। কর্ষিকার বহির্প্রাচীরে অসংখ্য ছোট টিউমারের মতো নেমাটোসিস্ট ব্যাটারি থাকে। প্রত্যেক ব্যাটারিতে থাকে কয়েকটি করে বিভিন্ন ধরনের নেমাটোসিস্ট। কর্ষিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় আহার সংগ্রহ, চলন এবং আত্মরক্ষায় অংশ নেয়। মুকুল গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাওয়া যায় তখন মুকুল সৃষ্টিরও অনুকূল সময়। এমন পরিবেশে দেহের প্রায় মধ্যবর্তী অঞ্চল থেকে এক বা একাধিক মুকুল সৃষ্টি হয়। প্রত্যেক মুকুল এক একটি নতুন সদস্যের জন্ম দেয়। মুকুলোদ্গম হাইড্রার অন্যতম অযৌন জনন প্রক্রিয়া। জননাঙ্গ বা গোনাড হেমন্ত ও শীতকালে দেহকাণ্ডের উপরের অর্ধাংশে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় এবং নিচের অর্ধাংশে এক বা একাধিক গোলাকার ডিম্বাশয় নামক অস্থায়ী জননাঙ্গ দেখা যায়। জননাঙ্গ সাধারণত যৌন জননে অংশগ্রহণ করে থাকে। তো দ্বিস্তরী প্রাণী বলতে আমরা কি বুঝি? দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল ভ্রূণ অবস্থায় যেসব প্রাণীর দেহপ্রাচীরের কোষগুলো কেবল এক্টোডার্ম ও এন্ডোডার্ম নামক দুটি নির্দিষ্ট স্তরে বিন্যস্ত থাকে সেগুলোকে দ্বিস্তরী বা দ্বিভ্রূণস্তরী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমাল বলা হয়। পূর্ণাঙ্গ প্রাণীতে এই স্তর দুটি যথাক্রমে এক্টোডার্ম পরিণত হয় এপিডার্মিসে এবং এন্ডোডার্ম পরিণত হয় গ্যাস্ট্রোডার্মিসে। আর এই দুই স্তর অর্থাৎ এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসে মাঝখানে মেসোগ্লিয়া নামক অকোষীয় ও জেলির মতো একটি স্তর থাকে। তো এই আমাদের হচ্ছে, আমি তোমাদের শুরুতেই বলেছিলাম যে মেসোগ্লিয়া নিয়ে একটা কথা হতে পারে। তো মেসোগ্লিয়াটা থাকে হচ্ছে এই দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেলে। হাইড্রা হচ্ছে একটি দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণী। হাইড্রার অন্তর্গঠন। হাইড্রা দ্বিভ্রূণস্তরী প্রাণী, অর্থাৎ এরা ভ্রূণ অবস্থায় এক্টোডার্ম ও এন্ডোডার্ম কোষীয় স্তর দুটি পরিণত দেহে এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিস নামক দুটি কোষস্তরে পরিণত হয়। এ দুটি কোষস্তরের মাঝে মেসোগ্লিয়া নামে একটি অকোষীয় জেলির মতো স্তর থাকে। হাইড্রার দেহ মূলত দেহপ্রাচীর ও কেন্দ্রীয় পরিপাক সংবহন গহ্বর
বা সিলেন্টেরন নিয়ে গঠিত হয়। আমরা দেখো ছবিতে হাইড্রার একটি যে তার অঞ্চল গঠনটা কেমন হবে দেখতে পাচ্ছি। তো তোমরা কিন্তু অবশ্যই ছবি আঁকাটা শিখবে। প্রাণীবিজ্ঞানের জন্য ছবি আঁকাটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে দেখো টেন্টাকল দেখাচ্ছে। টেন্টাকল মানে কি? কর্ষিকা। মাউথ দেখাচ্ছে, মুখ। তোমাদের এপিডার্মিস দেখাচ্ছে, নেমাটোসিস দেখাচ্ছে, গ্যাস্ট্রোডার্মিস, টেস্টিস, একটোডার্ম, মেসোগ্লিয়া দেখাচ্ছে, অ্যান্ডোডার্ম, ওভাম, ওভারি। তোমরা ছবিটা যদি একটু দেখে এবং আঁকার চেষ্টা করো, আর যদি ছবি আঁকতে তোমাদের সমস্যা হয় সেটাও জানাবে। ছবি কিভাবে আঁকতে হয় তোমাদের নেক্সট ক্লাসে আমি আবার দেখিয়ে দিব যে কিভাবে তোমরা এই ছবিটা আঁকবে। হাইড্রার দেহপ্রাচীরের কোষসমূহ। কাজের ভিন্নতা অনুযায়ী হাইড্রার এপিডার্মিসের কোষের গঠনের বৈচিত্র্য দেখা যায়। একটি পাতলা ও নমনীয় কিউটিকেলে আবৃত থাকে। এই যে কিউটিকেলে আবৃত এপিডার্মিস হাইড্রার বহিরাবরণ গঠন করে। হাইড্রার এপিডার্মিসে সাধারণত 7 ধরনের কোষ দেখা যায়, যেমন পেশী আবরণী কোষ, ইন্টারস্টিশিয়াল কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, জনন কোষ, নিডোসাইট। পেশী আবরণী কোষ এপিডার্মিসের সম্পূর্ণ অংশ জুড়ে এক কোষ অবস্থান করে। বহির্মুখী চওড়া ও অন্তর্মুখী সরু প্রান্ত বিশিষ্ট এই কোষগুলো দেখতে কোণাকার। এগুলোর চওড়া প্রান্ত গহ্বরযুক্ত সাইটোপ্লাজমে পূর্ণ থাকে। মিউকাস বস্তুযুক্ত এবং পরস্পর মিলিত হয়ে একটি অভিন্ন আবরণ গঠন করে। ভেতরের সরু প্রান্তের শেষে মায়োনিম নির্মিত 2টি কোষ পেশী প্রবর্ধন অংশ থাকে। কর্ষিকার কোষগুলো বেশ বড় এবং চাপা হয় এবং কয়েকটি করে নিডোব্লাস্ট ধারণ করে। কাজ: আবরণী কোষের মতো দেহ আবরণ সৃষ্টি করে দেহকে রক্ষা করে। প্রবর্ধনগুলো সংকুচন প্রসারণের মাধ্যমে দেহের হ্রাস বৃদ্ধি ঘটিয়ে পেশির মতো কাজ করে। মিউকাস দানা কিউটিকল ক্ষরণ করে এবং দেহ পিচ্ছিল রাখে। কোষগুলো একাধিক নেমাটোসিস্ট বহন করে, একদিকে দেহাবরণ হিসেবে এবং অন্যদিকে পেশির মতো কাজ করে বলে এসব কোষকে পেশী আবরণী কোষ বলা হয়। ইন্টারস্টিশিয়াল কোষ পেশী আবরণী কোষের অন্তর্মুখী সরু প্রান্তের ফাঁকে ফাঁকে গুচ্ছাকারে মেসোগ্লিয়া ঘেঁষে এসব কোষ অবস্থান করে। এগুলো গোল বা 3 কোণ কিংবা সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে। মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা, রাইবোজোম এবং কিছু মাইটোকন্ড্রিয়া যুক্ত থাকে। কাজ: এসব কোষ প্রয়োজনে অন্য কোনো ধরনের বহির্ত্বকীয় কোষে পরিণত হয়, পুনরুৎপত্তি ও মুকুল সৃষ্টিতে অংশ নেয় এবং কিছুদিন পরপর অন্যান্য কোষে পরিণত হয়ে দেহের পুরনো কোষের স্থান পূরণ করে। সংবেদী কোষ এগুলো পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে সমকোণে ও বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, তবে কর্ষিকা, হাইপোস্টোম ও পদতলের চারদিকে বেশি এদের দেখা যায়। প্রতিটি কোষ লম্বা ও সরু। এর মুক্ত প্রান্ত থেকে সূক্ষ্ম সংবেদী রোম বেরোয় এবং অপর প্রান্তে গুটিকাময় বা নোডিউল যুক্ত থাকে। আর এই সংবেদী কোষের কাজ হচ্ছে পরিবেশ থেকে বিভিন্ন উদ্দীপনা যেমন আলো, চাপ গ্রহণ করে স্নায়ুকোষে সরবরাহ করে। স্নায়ুকোষ এসব কোষ মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থিত, অনিয়ত আকার বিশিষ্ট এবং একটি ক্ষুদ্র কোষদেহ ও 2 বা ততোধিক লডিউলযুক্ত সূক্ষ্ম শাখান্বিত স্নায়ুরোম নিয়ে গঠিত। তন্তুগুলো পরস্পর মিলে স্নায়ুজালিকা গঠন করে। কাজ: সংবেদী কোষে সংগৃহীত উদ্দীপনা দেহের বিভিন্ন অংশে সরবরাহ করে। তারপরে তোমাদের আসবে হচ্ছে গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ এগুলো
ক্ষরণকারী দানা বিশিষ্ট এক ধরনের পরিবর্তিত লম্বাকার এপিডার্মাল কোষ। কাজ এবং এরা সাধারণত হচ্ছে মুখছিদ্রের চারদিকে ও পাদচাটকিতে এদের প্রচুর পরিমাণে দেখা যায়। গ্রন্থিকোষের কাজ মিউকাস ক্ষরণ করা, কোনো বস্তুর সঙ্গে লেগে থাকতে সাহায্য করে, বুদবুদ সৃষ্টি করে, ভাসতে সাহায্য করে, ক্ষণপথ সৃষ্টির মাধ্যমে চলনে অংশগ্রহণ করে এবং মুখছিদ্রের গ্রন্থিকোষের ক্ষরণ, খাদ্য গলাধঃকরণ করে থাকে। জনন কোষ, এসব কোষ জননাঙ্গে অবস্থান করে। জনন কোষ দুই ধরনের, শুক্রাণু ও ডিম্বাণু। পরিণত শুক্রাণু অতি ক্ষুদ্র হয়, নিউক্লিয়াস যুক্ত হয়, একটি স্ফীত মস্তক থাকে, সেন্ট্রিওলযুক্ত একটি সংকীর্ণ মধ্যখণ্ড ও একটি লম্বা বিচলনক্ষম লেজ নিয়ে গঠিত। পরিণত ডিম্বাণুটি বড় ও গোল হয়, এর সাথে 3টি পোলার বডি থাকে। কাজ হচ্ছে যৌন জননে অংশগ্রহণ করা। নিডোসাইট, হাইড্রার পদতল ছাড়া বহির্ত্বকের সর্বত্র, বিশেষ করে কোষিকার পেশী আবরণী কোষের ফাঁকে ফাঁকে বা ওইসব কোষের ভেতরে নিডোসাইট অনুপ্রবিষ্ট থাকে। কোষগুলো গোল থাকে, সাধারণত ডিম্বাকার বা পেয়ালাকার থাকে। তারপর নিচের দিকে থাকে নিউক্লিয়াসবাহী ও দ্বৈত আবরণ বিশিষ্ট। কোষের মুক্ত প্রান্তে ক্ষুদ্র দৃঢ় সংবেদী নিডোসেল থাকে এবং অভ্যন্তরে গহ্বর ও পেঁচানো সুতাযুক্ত নেমাটোসিস্ট বহন করে। গহ্বরটি অপারকুলাম দিয়ে ঢাকা। আদর্শ নেমাটোসিস্টের সুতার গোড়ায় 3টি বড় কাঁটার মতো বার্ব থাকে। গহ্বরটিতে হিপনোটক্সিন নামক বিষাক্ত রসে পূর্ণ থাকে। পরিস্ফুটনরত নিডোসাইটকে নিডোব্লাস্ট বলা হয়। কাজ হচ্ছে নিডোসাইটের নেমাটোসিস্ট অঙ্গাণু প্রাণীর খাদ্য গ্রহণ, চলন এবং আত্মরক্ষায় ব্যবহৃত হয়। তো এপিডার্মিসের কোষসমূহ যখন আমি তোমাদেরকে পরবর্তী ক্লাস নেব তখন আমি এই কোষগুলো নিয়ে আবার আলোচনা করব। এটা তো আমার প্রথম ক্লাস, তো তোমাদের অনেকেই হয়তো বা এখনো বই কেনো নাই, তো তোমাদের হয়তো পড়তে একটু অসুবিধা হতে পারে। সো তোমাদের যখনই কোনো প্রবলেম হবে আমাকে জানাবে, আমরা পরবর্তীতে ওইগুলো কভার করার চেষ্টা করব। আমি তারপরেও বলছি যে আমি আবার এই অংশটা আবার সামনের ক্লাসে তোমাদেরকে ফিডব্যাকটা তো নেওয়া যাবে না তোমাদের কাছ থেকে, আমি তোমাদেরকে আবার এটার উপরে আলোচনা করে তারপর নতুন টপিক্সের উপরে তোমাদের ক্লাস নেব। তো তোমরা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ক্লাস দেখা এবং শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।